গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আমরা আবার পরিবেশ ও তার সম্পদের ওপর তোমাদের যে মক টেস্ট সিরিজটি চলছে, আজ তার দ্বিতীয় দিন। আমরা আজকে আবারও 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এখানে আলোচনা করা হয়েছে এমন কিছু প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিং পরীক্ষায় অবশ্যই 100% কমন। তো আমরা দেখে নেব সেই প্রশ্নগুলো কী কী। আজকের প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্রের জৈব পরিবেশ গঠিত হয় উদ্ভিদ নিয়ে, উদ্ভিদ ও প্রাণী নিয়ে, শুধু প্রাণী নিয়ে, জল, বাতাস এবং সূর্যালোক নিয়ে। যেহেতু এখানে জৈব পরিবেশের কথা বলা হয়েছে, সেই হচ্ছে জৈব পরিবেশ কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয়কে নিয়ে গঠিত হবে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতত্ত্বে ব্যাঙ প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক এবং বিয়োজক। তো আমরা জানি সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, সবুজ উদ্ভিদকে যারা খাদ্যরূপে গ্রহণ করে তারা হচ্ছে প্রাথমিক খাদক, এবং সবুজ উদ্ভিদকে যারা খাদ্যরূপে গ্রহণ করে তারা যদি প্রাথমিক খাদক হয়, তাহলে প্রাথমিক খাদক হবে হচ্ছে ফড়িং। ফড়িং জাতীয় প্রাণীরা এরা হচ্ছে প্রাথমিক খাদক, এবং প্রাথমিক খাদককে খায় গৌণ খাদক। তাহলে ফড়িংকে যেহেতু ব্যাঙ খায়, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গৌণ খাদক। আমাদের পরবর্তী প্রশ্ন, অ্যাক্টিনোমাইসিটিস হলো বিয়োজক, উৎপাদক, গৌণ খাদক এবং সর্বোচ্চ খাদক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্টিনোমাইসিটিস একটি বিয়োজক। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের তৃণভোজী প্রাণীরা গৌণ খাদক, প্রগৌণ খাদক, বিয়োজক এবং প্রাথমিক খাদক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তৃণভোজী প্রাণীরা প্রাথমিক খাদক। আবারও বলা হয়েছে যে বাস্তুতন্ত্রের প্রথম যে প্রাণী প্রথম যে জীব থাকবে সেটা হচ্ছে উৎপাদক, যারা সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করতে পারে, এবং তাদেরকে যারা খায় তৃণভোজী প্রাণী, যারা উদ্ভিদদেরকে খায় উৎপাদকদেরকে ভক্ষণ করে, তারা কিন্তু প্রাথমিক খাদক। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের ছত্রাক জাতীয় উদ্ভিদেরা খাদক, জৈব পদার্থ, উৎপাদক এবং খাদক ও বিয়োজক। তো যাই হোক, বাস্তুতন্ত্রের ছত্রাক জাতীয় যে উদ্ভিদ আছে তারা কিন্তু বিয়োজক। আমরা জানি কখনো কোনো ফল বা কোনো মৃতদেহের উপরে যদি ফাঙ্গাস বা ছত্রাক জন্মায়, তাহলে সেটা ধীরে ধীরে পচে যায় এবং তার যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো প্রকৃতিতে আবার মিশে যায়। তো যাই হোক, এখানে বিয়োজক, তাহলে সঠিক উত্তর হবে খাদক ও বিয়োজক উভয়ই। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ঘাস, ফড়িং, সাপ বা বাজ সাপ। তো বাজকে তো সাপ খেতে পারে না, তো এটা ভুল আছে। পরবর্তী প্রশ্ন অপশান বলেছে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ। এটা হতে পারে ঘাসকে ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে ব্যাঙ খায় এবং ব্যাঙকে সাপ খায়, এটা হতে পারে। পরবর্তী প্রশ্ন, ঘাস ফড়িং, সাপ, ব্যাঙ, ঘাস। তো এটা হবে না, এটা একটু গোলমাল আছে। এবং লাস্টের সাপ, ব্যাঙ, বাজ, ঘাস, এটাও হবে না, এটা একটু গোলমাল আছে। তো আমরা এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে অপশান বি যেটা, সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এটা এখানে অপশান বি সঠিক উত্তর। তাছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘাস হচ্ছে এখানে প্রথমে লেখা আছে, এখানেও ঘাস প্রথমে লেখা আছে, কিন্তু সাপ বাজটা একটু উল্টা লেখা আছে ফার্স্ট অপশানে। তো দ্বিতীয় অপশানে যখন ঘাস প্রথমে লেখা আছে, তো দ্বিতীয় অপশানটাই সঠিক হবে। যে কোনো ধরনের খাদ্য শৃঙ্খলই কিন্তু উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকেই শুরু হবে। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধন হলো, নাইট্রোজেন সংবন্ধন আমরা কাকে বলবো? পরিবেশের মধ্যে সবুজ উদ্ভিদরা যারা মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে, তারা কীরকমভাবে গ্রহণ করে? তারা তো সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, তারা মাটিতে মিশে থাকে যে নাইট্রোজেন, সেখান থেকে নাইট্রোজেন গ্রহণ করে। তো এরকম অবস্থায় বা কোনো মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ কম থাকে বা বাতাসের নাইট্রোজেন যদি ওরা সঠিকভাবে গ্রহণ করতে না পারে, তাহলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। সেই জন্য কী করে? সেই জন্য আমরা নাইট্রোজেনযুক্ত সার দিতে পারি, এনপিকে সার দিই। আর তাছাড়াও এই শিম্বিগোত্রীয় উদ্ভিদ লেগুমিনাস প্লান্ট, তারা কিন্তু নিজেদের অর্বুদের মধ্যে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়াকে তৈরি করে। সেই ব্যাকটেরিয়া তারা বাতাস থেকে নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দিতে সাহায্য করে, বা তারাই নাইট্রোজেন সংবন্ধন করে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে তারা নাইট্রোজেন তৈরি করে। তাহলে কোথা থেকে নাইট্রোজেন তৈরি করবে? মোটের উপর কথা, তারা নাইট্রোজেন তৈরি করছে। তো এখানে দেখো, এখানে অপশান সিতেই লেখা আছে নাইট্রেট থেকে নাইট্রোজেন হচ্ছে, তাহলে এটাই অপশান সঠিক উত্তর হবে। তাছাড়া যেগুলো আছে নাইট্রোজেন থেকে অ্যামাইনো অ্যাসিড বা নাইট্রোজেন থেকে নাইট্রেট, এগুলো কিন্তু নাইট্রোজেন সংবন্ধন নয়। নাইট্রোজেন সংবন্ধন মানে হচ্ছে নাইট্রেট যৌগটা থেকে, নাইট্রোজেন যৌগ থেকে বিভিন্ন ধরনের নাইট্রেট যৌগ, অপশন বি হবে, নাইট্রোজেন থেকে নাইট্রেট যৌগতে পরিণত করা, এটা কিন্তু নাইট্রোজেন সংবন্ধনের লক্ষণ। ঠিক আছে? এবং এই যে নাইট্রেট, এটা ওরা মাটিতে মিশিয়ে দেবে, সেই নাইট্রেট থেকে উদ্ভিদরা খাদ্য গ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, সাধারণত যে কোনো খাদ্য শৃঙ্খল গঠিত হয় 3 থেকে 5টি ধাপে। পরবর্তী প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ কোনটি? জলজ সপুষ্পক উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং আণুবীক্ষণিক শৈবাল। ফাইটোপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন মানে আণুবীক্ষণিক জীব এবং ফাইটো মানে উদ্ভিদ। তাহলে এমন কোনো আণুবীক্ষণিক উদ্ভিদ
তো এখানে বলা হয়েছে দেখো জলজ সপুষ্পক উদ্ভিদ, মোটেই না। যদি ওরা সপুষ্পক উদ্ভিদ হয় তাহলে ওরা আণুবীক্ষণিক হবে না, ওরা বেশ বড়ই হবে এবং আমরা তাকে খালি চোখে দেখতে পারবো, যেমন পাতাঝাঁঝি হতে পারে বা পাতা শ্যাওলা হতে পারে এগুলো। ব্যাকটেরিয়া আর ছত্রাক এখানে উদ্ভিদের মধ্যে আসবে না। এছাড়া লাস্ট অপশনটা আমাদের বেঁচে আছে আণুবীক্ষণিক শৈবাল, তো আমাদের সঠিক উত্তর হবে আণুবীক্ষণিক শৈবাল। পরবর্তী প্রশ্ন, একটি জু প্লাঙ্কটন হলো অ্যানাবিনা নষ্টক, পেনিসিলিয়াম এবং ডাফনিয়া। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডাফনিয়া, কারণ অ্যানাবিনা নষ্টক এরা কিন্তু প্রত্যেকে এবং পেনিসিলিয়াম এরা কিন্তু প্রত্যেকে আমাদের ছত্রাক। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কোনটি? ট্রপোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, জুস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার। তো এখানে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার বলতে একটা বিস্তীর্ণ অঞ্চলে, যেমন একটা এর আগে আমরা পড়েছি বায়োম, একই জলবায়ুর মধ্যে যে জীবকুল থাকে বা যে আবহাওয়া থাকে তাকে আমরা বায়োম বলি। সেখানে আমরা উদ্ভিদ এবং প্রাণী দুজনের সম্পর্কেই আলোচনা করি। তো এখানে বাস্তুতন্ত্রের বৃহত্তম একককে আমরা বায়োস্ফিয়ার বলবো। বায়োস্ফিয়ার বলতে আমরা কি বুঝবো? আমাদের চারপাশে আমরা যে সমস্ত প্রাণীদেরকে দেখব, সেটা এককোষী হোক মানে বহুকোষী হোক, যে সমস্ত উদ্ভিদদেরকে দেখবো সেই উদ্ভিদরাও এককোষী হোক বা বহুকোষী হোক, এছাড়াও আমরা যে ভাইরাস, ব্যাকটেরিয়া মানে অর্থাৎ মাইক্রো অর্গানিজমদেরকে দেখবো, তারা প্রত্যেকেই নিয়ে কিন্তু আমাদের বাস্তুতন্ত্র গঠিত হবে। তো বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হচ্ছে বায়োস্ফিয়ার, আর বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে অর্গানিজম বা যে কোনো একটি জীব। এখানে জুস্ফিয়ার বা হাইড্রোস্ফিয়ার বা ট্রপোস্ফিয়ার হবে না, তোমরা জানো ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের অন্তর্গত হবে না। জুস্ফিয়ার শুধুমাত্র প্রাণীদেরকে নিয়ে বোঝানো হয়, উদ্ভিদ নেই, এবং হাইড্রোস্ফিয়ার জলকে নিয়ে বোঝানো হয়, সেটাকে আমরা জলমণ্ডল বলি। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের বায়োস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, এটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীকে কি বলে? বায়োমাস, জীববৈচিত্র্য, বায়োম এবং বায়োস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীকে কিন্তু আমরা একসাথে বায়োস্ফিয়ার বলবো। জীবগোষ্ঠী বলতে আবারও এখানে কিন্তু উদ্ভিদ, প্রাণী বা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম এগুলোকে ধরেই বায়োস্ফিয়ার হবে। এক্ষেত্রে আমরা বায়োম বলবো না, কারণ একটি নির্দিষ্ট অঞ্চল বলেছে। বায়োম কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে থাকে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের প্রবক্তা কে? এখানে অ্যাকচুয়ালি এটা খাদ্য পিরামিড নয়, এটা ইকোলজিক্যাল পিরামিড হবে এবং এর সঠিক উত্তর হবে এলটন। এটা হবে আমাদের ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড, বাস্তুতন্ত্রের ইকোলজিক্যাল পিরামিডের প্রবক্তা এলটন। পরবর্তী প্রশ্ন, একটি পুকুরের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিডটি কীরকম? একটি পুকুরের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিডটা কিন্তু এরকম। এবার পিরামিড যদি এরকম আকৃতির হয় তাহলে পিরামিডের ক্ষেত্রে সেটা সোজা, এবং বাস্তুতন্ত্রের পুকুরের ক্ষেত্রে সংখ্যার পিরামিডও সোজা। কীরকমভাবে আমরা একটু দেখে নেব। এখানে বলা হয়েছে সংখ্যার পিরামিড বলতে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে প্রচুর পরিমাণে, তার থেকে জু প্ল্যাঙ্কটনের সংখ্যা কম থাকবে, তার থেকে ছোট মাছের সংখ্যা আর একটু কম থাকবে, বড় মাছের সংখ্যা আর একটু কম থাকবে। যদি আমরা এখানে সর্বোচ্চ শ্রেণীর খাদক হিসাবে কোনো শিকারী, মাছরাঙা বা বক এসব প্রাণীর ক্ষেত্রে ধরি, তাদের সংখ্যা খুবই কম থাকবে। তাহলে সংখ্যার পিরামিড কিন্তু এরকম মানে পিরামিডের মতো হবে। আর পিরামিড এরকম থাকা মানে এটা কিন্তু সোজা পিরামিড। পিরামিড যদি এরকমভাবে থাকতো তবে আমরা তাদেরকে উল্টানো পিরামিড বলতাম। পরবর্তী প্রশ্ন, এটি খাদ্য শৃঙ্খলের প্রাথমিক জীব হলো প্রাথমিক খাদক, গৌণ খাদক, সালোক সংশ্লেষকারী জীব এবং প্রগৌণ খাদক। এর সঠিক উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষকারী জীব। প্রাথমিক জীব বলতে খাদ্য শৃঙ্খলের মধ্যে কোন জীবটি ফার্স্টে আমরা দেখতে পাই? অবশ্যই ফার্স্টে আমরা সবুজ উদ্ভিদকে দেখতে পাই, এবং সবুজ উদ্ভিদ মানেই তারা সালোক সংশ্লেষকারী জীব। একটি কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় কর্কর খাদ্য শৃঙ্খল বা যাকে আমরা ইংলিশে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে থাকি, সেই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে সেখানে আমরা কিছু বিয়োজকের কথা পাবো। তো সেটা কোথা থেকে শুরু হয়? মৃতজীবী থেকে, খাদক থেকে, উৎপাদক থেকে এবং বিয়োজক থেকে। এখানে সঠিক উত্তর কিন্তু হবে আমাদের মৃতজীবী থেকে। ঠিক আছে, সেই মৃতজীবী থেকে এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয়। একটি সংখ্যার পিরামিডের ভূমি থেকে শীর্ষ পর্যন্ত ক্রমান্বয়ে জীবের সংখ্যা, একটি সংখ্যার পিরামিডে ভূমি থেকে শীর্ষ পর্যন্ত জীবের সংখ্যা ক্রমান্বয়ে কমে যায়, ক্রমান্বয়ে হ্রাস পায়। সংখ্যার পিরামিডও কিন্তু এরকম পিরামিডের নর্মাল পিরামিডের মতোই হবে। আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যত ঘাস ফড়িং হবে তার থেকে কিন্তু ব্যাঙের সংখ্যা কম হবে, আবার যত ব্যাঙ হবে তার থেকে সাপের সংখ্যা কম হবে, আবার যত সাপ হবে তার থেকে বাজ পাখির সংখ্যা কম হবে। এরকমভাবে যখন আমরা ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করব তখন সেই প্রাণীদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে আসবে। তাহলে জীবের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, শক্তির পিরামিডের শীর্ষ পুষ্টি স্তরের শক্তির পরিমাণ। এরকম যদি আমরা একটা শক্তির পিরামিডের কথা ধরে নিই, একটা পিরামিড যেখানে শক্তির কথা বলা হয়েছে, সেখানে শীর্ষ স্তরে
পুষ্টি স্তরে শক্তির পরিমাণ কত? ওপরের স্তরে যেটা, সেখানে কিন্তু পুষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে। ঠিক আছে, যত আমরা ওপরের দিকে যাব তত তাদের এনার্জি রিকোয়ারমেন্ট বেশি দরকার। পরবর্তী প্রশ্ন, জীবভর পিরামিডের গঠনগত একক কি? জীবভর পিরামিডের গঠনগত একক কিন্তু গ্রাম বর্গমিটার পার বৎসর, গ্রাম পার বর্গমিটার পার ইয়ার, এটা কিন্তু জীবভর পিরামিডের ইউনিট। পরবর্তী প্রশ্ন, শক্তির পিরামিডের শক্তি স্থানান্তরকালে শক্তি কত পার্সেন্ট হ্রাস পায়? এর সঠিক উত্তর 80 থেকে 90% শক্তি হ্রাস পায়। এটাকে আমরা ওই শক্তির যে 10% সংরক্ষণ সূত্র সেটাখান থেকে পেয়েছি। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস অবশ্যই সূর্যালোক, তোমরা প্রত্যেকেই জানো সূর্যই সকল শক্তির উৎস, এখানে সঠিক উত্তর হবে সূর্যালোক। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে 10% শক্তি স্থানান্তরের প্রবক্তা কে? এর সঠিক উত্তর হবে লিন্ডেম্যান, আমরা লিন্ডেম্যানের 10% সূত্র পড়েছি। সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের দ্বারা শোষণ করে বিকিরিত সূর্যালোকের কত পার্সেন্ট? এর সঠিক উত্তর হবে 0.02%। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, এটাও খুবই সহজ প্রশ্ন। শক্তির প্রবাহ বাস্তুতন্ত্রে একমুখী হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহিত হয় কিসের মাধ্যমে? এখানে যে অপশান 4টা দিয়েছে সেগুলো কিন্তু একটা খাদ্য শৃঙ্খল, তো এখানে মাঝখানে একটা করে তীর চিহ্ন হবে, কোথাও কোথাও তীর চিহ্নগুলো একটু মিসিং হয়ে গেছে। তো ফড়িং, ব্যাং, সাপ, বাজ, এটা হতে পারে, বা বাজ, সাপ, ব্যাং, ফড়িং। এটা অপশান এ যেটা আছে বাজ, সাপ, ব্যাং, ফড়িং, এটা হবে না, কারণ বাজ থেকে সাপ এবং সেখান থেকে ব্যাং, ফড়িং, এটা হবে না, এটা একটু উল্টে গেছে। সাপ, ব্যাং, বাজ, ফড়িং এটাও হবে না, কারণ সাপকে ব্যাং খেলে বাজকে কিন্তু ফড়িং খায় না, তাহলে অপশান বি হবে না। অপশান সি, ফড়িং, ব্যাং, সাপ এবং বাজ, এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, পরবর্তী অপশানে আমরা দেখব ব্যাং, ফড়িং, বাজ, সাপ, এটাও হবে না, কারণ বাজ পাখিকে সাপ খায় না, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। তোমাদের মনে হতেই পারে যে একটু আগে আমি বলেছি যে সকল ধরনের সমস্ত ধরনের যে খাদ্য শৃঙ্খল সব কিন্তু সবুজ উদ্ভিদ থেকেই শুরু হয়, তাহলে এখানে কেন সবুজ উদ্ভিদের নাম বলা হয়নি বা উৎপাদকের নাম বলা হয়নি? এখানে কিন্তু টোটাল খাদ্য শৃঙ্খলের কথা বলা হয়নি, এখানে খাদ্য শৃঙ্খলের একটা ছোট্ট অংশ তুলে দিয়েছে। এখানে যদি বাই চান্স ফড়িং না দিয়ে আমাদের শুধু ব্যাং, সাপ এবং বাজ দিত, তাহলেও কিন্তু এটা সঠিক উত্তর এটাই অপশান সিটাই হতো। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের সৌরশক্তি আবদ্ধ হয় উৎপাদকে, সবুজ উদ্ভিদ উৎপাদকরা সৌরশক্তিকে নিজের মধ্যে আবদ্ধকরণ করতে পারে, এটা তোমরা প্রত্যেকেই জানো, খুবই সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে আবদ্ধ সৌরশক্তি উৎপাদক থেকে কাদের মধ্যে স্থানান্তরিত হয়? অপশান এ, বিয়োজকে, প্রাথমিক খাদকে, প্রগৌণ খাদকে এবং গৌণ খাদকে। এটা সঠিক উত্তর নয়, কারণ বিয়োজক থেকে প্রাথমিক খাদকে আসবে না। পরবর্তী অপশান বি, প্রাথমিক খাদকে, বিয়োজকে, প্রগৌণ খাদকে এবং গৌণ খাদকে, এটাও হবে না, কারণ প্রাথমিক খাদকের পরে গৌণ, তারপরে প্রগৌণ খাদক এবং তারপরে বিয়োজক আসবে। গৌণ খাদক, প্রগৌণ খাদক, প্রাথমিক খাদক এবং বিয়োজকে, প্রাথমিক খাদক প্রথমে থাকবে, এটা 3 নম্বরে চলে গেছে। এখানে অপশান ডি আছে, প্রাথমিক খাদকে, গৌণ খাদকে, প্রগৌণ খাদকে, তাহলে অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানে আমরা লিখতে পারতাম এরপরে আবার বিয়োজকের কথাও এখানে লেখা থাকতে পারতো, তো যেহেতু এখানে বিয়োজকের কথা লেখার নেই তাই আমি এক্সট্রা লিখে দিলাম। তোমাদের পরীক্ষায় এরকম বিয়োজকে আবার একটা পরে দিতে পারে, কিন্তু তাছাড়াও বিয়োজক না থাকলেও এই অপশান ডি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি পুকুরের বাস্তুতন্ত্রের বেন্থস কোনটি? চিংড়ি, গেরি, ডাফনি এবং ডায়াটম, তো এর সঠিক উত্তর হয়ে যাবে গেরি। আমরা নেকটন আর বেন্থস কাকে বলে সেটাও এক নজরে একটু দেখে নেব। এটা যদি একটা পুকুরের বাস্তুতন্ত্র হয় বা একটি যদি একটা পুকুর হয়, তাহলে পুকুরের যে বটম রিজিয়ানে মানে নিচের যে রিজিয়ানে যেটা থাকবে সেইখানে যেগুলো প্রাণী ঘুরে বেড়ায় তাদেরকে আমরা বলবো বেন্থস। আর পুকুরের জলের মধ্যে দিয়ে যে প্রাণীরা সাঁতার কাটতে পারে মানে মাছ বা চিংড়ি মাছ, এদেরকে আমরা কিন্তু বলবো হচ্ছে নেকটন। তো বেন্থস হচ্ছে গেরি, অর্থাৎ যারা বটম রিজিয়ানে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, একটি পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে ডায়াটম, কেঁচো, সাইক্লোপস এবং পুঁটি মাছ, এর সঠিক উত্তর হবে ডায়াটম উৎপাদক, অর্থাৎ ডায়াটম এক ধরনের শৈবাল যারা উৎপাদক। শক্তি প্রবাহের ফলে জীবের গৃহীত যে শক্তি ব্যয় তা হলো অর্জিত যে শক্তি সেই শক্তি জীবের ব্যয় হয়। তো আজকে যে তোমাদের 30টা প্রশ্ন নিয়ে মক টেস্ট সিরিজ ছিল তার এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসগুলো করছো তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবে। এছাড়াও যারা যারা অফলাইন ক্লাসে করতে চাও আমাদের অনলাইন ক্লাসের পাশাপাশি, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সেন্টারে লিঙ্ক
লিঙ্ক আপ করতে পারো।